আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমি আলোচনা করব স্কেলার ত্রিগুণন এবং ভেক্টর ত্রিগুণন নিয়ে। ওকে, তো চলো আলোচনা করা যাক। দেখো, স্কেলার ত্রিগুণন। হ্যাঁ, তো আমরা প্রথমেই তিনটি ভেক্টর ধরে নেব, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। তো আমরা স্কেলার ত্রিগুণনের সংজ্ঞাটা যদি একটু দেখি, যে তিনটি ভেক্টরের যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণের সাথে অপর ভেক্টরের ডট গুণ করলে এই পদ্ধতিকে কি বলা হবে? স্কেলার ত্রিগুণন। তো চলো আমরা তিনটি ভেক্টর ধরে নিয়েছি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এবং এবার এই সংজ্ঞা অনুসারে যদি আমরা এই তিনটি ভেক্টরকে গুণ করি, যে সংজ্ঞাতে বলা ছিল দুটি ভেক্টরের ক্রস গুণ। দেখো এখানে আমরা বি ক্রস সি করেছি এবং এই দুটি ভেক্টরের ক্রস গুণের সঙ্গে অপর ভেক্টরের ডট গুণ। এবার অপর ভেক্টর এখানে দেখো এর সঙ্গে ডট গুণন করা হয়েছে। সো এই পদ্ধতিটাকে বলা হয় স্কেলার ত্রিগুণন। এখন এটা থেকে গুণের বিনিময় সূত্র অনুসারে আমরা আরো দুইভাবে লিখতে পারি। বি কে বের করে নিয়ে এসে বি ডট সি ক্রস এ, আবার সি ডট এ ক্রস বি আকারে লিখতে পারি। এই প্রত্যেকটাই কিন্তু স্কেলার ত্রিগুণন এবং প্রত্যেকটাই স্কেলার রাশি। ওকে, তো চলো এখান থেকে তোমাদেরকে আরো দুইটি বিষয় আমি একটু তথ্য দিই। যে এখানে দেখো এ ডট বি ক্রস সি, এখানে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর যদি কোনো একটা ঘন বস্তুর তিনটি বাহু হয়, তাহলে এই স্কেলার ত্রিগুণনটি হবে ওই ঘন বস্তুর আয়তন। হ্যাঁ, এ ডট বি ক্রস সি ইকুয়াল একটি ঘন বস্তুর আয়তন। আরেকটি তথ্য দেখো, এ ডট বি ক্রস সি ইকুয়াল যদি 0 হয়, তাহলে এই ভেক্টরটি হবে সমতলীয় ভেক্টর। হ্যাঁ, আবার বলছি, এ ডট বি ক্রস সি যদি 0 হয়, তাহলে এই ভেক্টরটি হবে সমতলীয় ভেক্টর। এবং এটা যদি নট ইকুয়াল যদি 0 হয়, তাহলে এটা নট ইকুয়াল যদি 0 হয়, যে নট ইকুয়াল যদি আমি 0 করে দিই এটা, তাহলে এটা হবে কোনো একটা ঘন বস্তুর আয়তন। এখানে যে কোনো একটা মান আসতে পারে। তো একটা ইনফিনিটি মান হিসেবে আমি এন ধরে নিলাম, এন এর যে কোনো মান আসতে পারে। যদি মান আসে এ ডট বি ক্রস সি, তাহলে এই মানটা হবে একটি ঘন বস্তুর আয়তন। তো এটা যে এ ডট বি ক্রস সি যে একটি ঘন বস্তুর আয়তন, এটি প্রমাণ করা যায়। চলো আমরা একটু প্রমাণটা দেখে আসি। দেখো, এখানে একটি সামান্তরিক অঙ্কন করেছি। এই সামান্তরিকের তিনটি বাহু দেখো, এই যে এ বি বাহু, এ বাহু এবং সি বাহু। এই তিনটি বাহুকে তিনটি ভেক্টর ধরা হয়েছে, বি ভেক্টর, সি ভেক্টর এবং এ ভেক্টর। ও বিন্দু থেকে এ এর তোমার উলম্ব একটি রেখা অঙ্কন করা হয়েছে, যেটাকে এ কস থেটা, অর্থাৎ এই উলম্বটাকে সাধারণত এই সামান্তরিকের উচ্চতা হিসেবে গণ্য করা হয়। উচ্চতা এইচ, এটাকে আমরা এই সামান্তরিকের উচ্চতা এইচ ধরে নিলাম। ওকে, এবার দেখো বি ও সি সামান্তরিকের ক্ষেত্রফল কীরকম ভাবে, যদি আমরা এখানে বি এবং সি বাহু কল্পনা করি, দেখো এই যে এখানে বি বাহু এবং সি বাহু, এ বাহুকে আমরা বাদ দিলাম, বি এবং সি বাহুকে কল্পনা করে দেখো আমরা এই অংশটুকু পাচ্ছি। ওকে, অর্থাৎ এই বি এবং সি এই দুই ভেক্টরের যদি আমরা ক্রস গুণন করি, তাহলে এই ক্রস গুণফলের মানটা হয় এই সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ দেখো বি ক্রস সি সমান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, বি ক্রস সি সমান সামান্তরিকের ক্ষেত্রফল। আবার এইচ হচ্ছে যেটা আগেই বললাম তোমাদের, এইচ সামান্তরিকের উচ্চতা। তো উচ্চতা সম্পর্কে আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল হচ্ছে, দেখো এইচ ইকুয়াল এ কস থেটা, এর মান অর্থাৎ এ ভেক্টরের মান এবং কস থেটা দুইটার গুণফল হবে এই সামান্তরিকের উচ্চতা। তাহলে আমরা আয়তনই সমান সমান কি জানি? একটা সামান্তরিকের আয়তন সমান আমরা জানি, বা একটা ঘনবস্তুর আয়তন সমান জানি উচ্চতা গুণ ক্ষেত্রফল। দেখো আমরা উচ্চতাও বের করেছি, আমরা ক্ষেত্রফলও বের করেছি। আমরা উচ্চতা কত বের করেছি? যে উচ্চতা বের করেছি, এই যে দেখো সামান্তরিকের উচ্চতা সমান এ কস থেটা। তো আমরা এ কস থেটা লিখলাম, সরি এখানে ভুল হয়েছিলাম, প্রথমে ভেক্টর দিয়ে দিয়েছিলাম। তো এখানে এ কস থেটা লিখলাম, তারপর ক্ষেত্রফল আমরা কত পাইছি? ক্ষেত্রফল বি ক্রস সি এর পরম মান, অর্থাৎ বি এবং সি ভেক্টরের পরম মানটাই হবে সামান্তরিকটার ক্ষেত্রফল। যে এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি এ কস থেটা সমান আমরা এ ভেক্টর এবং এখানে বি এবং বি ক্রস সি লিখতে পারি।
তো এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টরটা হচ্ছে সামান্তরিকের তোমার কি বলে আয়তন। তো এটা খুবই সহজে প্রমাণ করা যায় ইজিলি। এবার আলোচনা করা যাক ভেক্টর ত্রিগুণন নিয়ে। ওকে, তিনটে ভেক্টর আমরা ধরে নিয়েছি। দেখো, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। প্রথমে বলে রাখি যে ভেক্টর ত্রিগুণন প্রমাণের জন্য আমাদেরকে একটা সমীকরণ ফলো করতে হবে। সমীকরণটি হচ্ছে এই সমীকরণটি ফলো করতে হবে। তো সমীকরণটিতে বলা হয়েছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি। এই বি এবং সিকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখছি, কারণ বি এবং সি এর ক্রস গুণনটা আমরা আগে করব। তোমরা চাইলে এ এবং বিকেও ব্র্যাকেটের ভিতরে রাখতে পারো, আবার এ এবং সিকেও ব্র্যাকেটের ভিতরে রাখতে পারো। তো সাধারণত এভাবে করা হয়, জন্য এভাবে আমি করছি, বি এবং সিকে ব্র্যাকেটের ভিতরে রাখছি। তো ভেক্টর ত্রিগুণন প্রমাণ করার জন্য এই সমীকরণটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এ ক্রস বি ক্রস সি ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর ডট সি ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ডট বি ডট সি। এই উভয় পক্ষ সমান হবে। চলো আমরা দেখি আসলে সমান করতে পারি কি না। এই ক্যালকুলেশনটা আসলে একটু জটিল, তো চলো একটু দেখার চেষ্টা করি হয় কি না। আচ্ছা, আমরা ধরে নিছি যে এ ভেক্টর সমান এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ। অনুরূপভাবে বি ভেক্টর সমান বি ওয়ান আই ক্যাপ বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। একইভাবে সি ভেক্টর সমান সি ওয়ান আই ক্যাপ প্লাস সি টু জে ক্যাপ প্লাস সি থ্রি কে ক্যাপ। তো চলো প্রথমে আমরা কাজ করি এই লেফট হ্যান্ড সাইড নিয়ে, অর্থাৎ এ ক্রস বি প্রমাণ করার চেষ্টা করি। এটার একটা মান বের করার প্রথমে চেষ্টা করি এ ক্রস বি এর। তো এ ক্রস বি সমান আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম নির্ণায়ক পদ্ধতিতে এই ক্রস গুণনটা করা হয়ে থাকে। একটু স্মরণ করার চেষ্টা করো, নির্ণায়ক পদ্ধতিতে কিছু মনে পড়ে নাকি? দেখো এই ডায়াগ্রামটাকে দেখো, তারপরে একটু চিন্তা করো কিছু মনে পড়ে কি? হ্যাঁ জানি, মনে আছে। তারপর দেখো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। এ ভেক্টরের যে মান, সে মানটা আমরা রেখে দিয়েছি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ ক্রস। এবার বি এবং সি এর ক্রস গুণন করব। তো আমরা এই পদ্ধতিতে নির্ণায়ক পদ্ধতিতে সাধারণত এই ক্রস গুণনটা করে থাকি। আই জে কে দিকগুলো, এই ভেক্টরের দিকগুলো প্রথমে উপরে লেখা হয়, আই জে কে লিখে নিয়েছি। তারপর পর্যায়ক্রমে বি ভেক্টরের মান বি ওয়ান বি টু বি থ্রি এবং সি ভেক্টরের মান সি ওয়ান সি টু সি থ্রি। চলো এবার একটু ক্যালকুলেশন করি। আমরা যখন আই নিয়ে কাজ করব, হ্যাঁ তার আগে বলি যে এই মান যেটা ছিল সেটাই থেকে যাবে। যে এখানে যে মান, এই মানটা এখানে রেখে দিয়েছি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ। তারপরে এবার নির্ণায়কের ক্যালকুলেশনটা আমরা করি। যখন আমরা এই যে আই নিয়ে কাজ করব, হ্যাঁ আই নিয়ে কাজ করার সময় আমাদের যে আই বরাবর এই কলামটা বাদ যাবে এবং এই রোটা বাদ যাবে। তো এটা বাদ গেল এবং এটা বাদ গেল, তাহলে আমাদের থাকে যে এই চারটা টার্ম। তো এই চারটা টার্মের মধ্যে যদি আমরা ক্রস দেই, ক্রস সাধারণত এইভাবে বোঝানো হয়। তার মানে গুণটা যাবে প্রথমে এই দিক বরাবর, তারপরে যাবে এই দিক বরাবর। চলো, তো আমরা যে আই নিয়ে কাজ করতেছি, আই ক্যাপ নিয়ে, তো ক্রস গুণন প্রথমে যাবে এই বরাবর, অর্থাৎ বি টু গুণন সি থ্রি, সেটাই লেখা হয়েছে বি টু গুণন সি থ্রি, সূত্রের মাইনাস, তারপর আসবে এই বরাবর বি থ্রি ইন্টু, এই যে বি থ্রি ইন্টু সি টু, বুঝতে পারছো? তারপর দেখো এখানে প্লাস জে ক্যাপ, এখানে প্লাস জে ক্যাপ বলাতে তোমাদের মাথায় হয়তো একটা প্রশ্ন আসছে যে ভাইয়া ইন্টারে তো আমরা পড়ছি এখানে মাইনাস হয়, তাহলে আপনি এখানে প্লাস নিয়ে আসলেন। হ্যাঁ, মাইনাস দিয়েও করতে পারো, আমি প্লাস দিয়ে করেছি কারণ এক্ষেত্রে ক্যালকুলেশনে একটু সুবিধা হয়, আমার একটা লাইন অতিরিক্ত করতে হয় না, যেই লাইনটা করতে গেলে অধিকাংশ স্টুডেন্ট ভুল করে থাকে। ঠিক আছে, তো চলো এটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে এখানে মাইনাস না দিয়ে প্লাস দিয়েছি, কারণ ওই ঝামেলাটা আমি করতে চাই না। প্লাস জে ক্যাপ,
তো যে ক্যাপ নিয়ে যখন কাজ করব, যে বরাবর এই কলামটা বাদ যাবে এবং যে বরাবর এই রোটা বাদ যাবে, বাদ গেলে থাকে আমাদের এই যে B1C3 B3C1। হ্যাঁ, এবার দেখো মজার বিষয়, এই যে এখানে মাইনাস না নিয়ে প্লাস নেওয়ার মজার বিষয়টা হচ্ছে, এখানে যদি মাইনাস নিতাম, একটু মনোযোগ দিয়ে বোঝো, এখানে যদি মাইনাস নিতাম তাহলে আমাদের ক্রসটা আসতো এই বরাবর, অর্থাৎ B1 ধরতো C3কে, তাহলে প্রথমে বসতো B1C3, তারপর মাইনাস বসতো B3C1। কিন্তু এখানে দেখো বিষয়টা উল্টা হয়েছে। উল্টা হবার কারণ কি? কারণ এখানে আমি মাইনাসের জায়গায় প্লাস নিয়েছি। দেখো ওখানে মাইনাস নিলে বিষয়টা এরকম হতো যে যদি মাইনাস জে ক্যাপ নিতাম তাহলে ভেতরে হয়তো B1C3, ভিতরে কি হতো B1C3 মাইনাস B3C1 B3C1। তো এটার আমি ক্যালকুলেশন এখন করি। দেখো এখানে মাইনাস দিয়ে যদি ভেতরেরগুলোকে গুণ করি তাহলে কি হবে? তাহলে হবে যে থেকে যাবে এই B1C3 এর সামনে কি আছে? প্লাস আছে, তাহলে মাইনাস এবং প্লাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, তার মানে মাইনাস B1C3। দেখো এটার সামনে আছে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, তাহলে প্লাস B3C1। দেখো B3C1 এখানে প্লাস ধরাতে এই ইকুয়েশনটা আসছে। দেখো এবার মিলাও দেখি এক হয়েছে নাকি। জি, এই বিষয়টাই আসলে হয়েছে। তারপর চলো এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন শেষ, এবার আমরা পরবর্তী ক্যালকুলেশনে যাই। দেখো আমরা বি ক্রস সি এর একটা মান পেয়েছিলাম, এই যে এই মানটা আমরা পেয়েছিলাম বি ক্রস সি এর জন্য, এই মানটা বি ক্রস সি এ পেয়েছিলাম। তারপর বি ক্রস সি এর মান পাওয়ার পর আমাদের ইকুয়েশনটা হয়েছিল এরকম যে এ ক্রস বি ক্রস সি। ওকে, যেহেতু আমরা বি ক্রস সি এর মান পেয়েছি তাহলে আবার আমাদের ইকুয়েশনটা তৈরি হলো এরকম, অর্থাৎ ক্রস গুণনে চলে আসলো। তখন ইকুয়েশনটা হয়ে গেল এরকম, ক্রস এ ক্রস বি ক্রস সি। তো একইভাবে আমরা নির্ণায়ক পদ্ধতিতে করব এটাও। দেখো আই জে কে আমরা দিকটা নিয়ে নিয়েছি, এবার এর মান আমরা বসিয়ে দিয়েছি A1 A2 A3, এবং বি ক্রস সি এর যে মান পেয়েছিলাম যে B2C3 মাইনাস B3C2, হ্যাঁ, তারপর B3C1 মাইনাস B1C3 B1C2 মাইনাস B2C1। তো একই নিয়মে ওই নির্ণায়কটা আমরা যেরকমভাবে করেছিলাম এটাও অনুরূপভাবেই করব আমরা। দেখো প্রথমে আই নিয়ে কাজ করলে এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, তাহলে গুণন হবে এই বরাবর, অর্থাৎ A2 দিয়ে গুণ হবে এই দুইটাকে। দেখো যদি গুণ করি তাহলে কি হয়? A2, এই যে A2 B1C2 A2 B1C2 মাইনাস, এই যে এই মাইনাসটা এখানে মাইনাস বসবে, তারপর A2 দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে কি হয়? এখানে A2 B2C1, এই যে A2 B2C1 সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাসটা বসছে, তারপর এই A3 দিয়ে গুণ হবে এই দুটাকে। তো যদি গুণ করি দেখো A3টা এখানে গুণ হয়ে গেল A3 B3C1, এই যে A3 B3C1, এই যে সূত্রের এই মাইনাস এবং এখানে এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে আমাদের হয়ে গিয়েছে কি? প্লাস, তারপর গুণ হবে A3 দিয়ে এই টার্মকে। তো এখানে যদি A3 বসে, দেখো A3 B1C3 A3 B1C3, বাস পাইছি। অনুরূপভাবে জের ক্ষেত্রে এটা পাবো। এই যে এখানে খেয়াল করো, দেখো মাইনাস না দিয়ে কিন্তু আমি আবার এই প্লাস দিয়েছি, প্লাস দেওয়াতে গুণটা হবে উল্টা দিক থেকে। দেখো আবার একটু বুঝিয়ে দিই, তো যে নিয়ে যখন কাজ করব এই কলাম বাদ এই রো বাদ, আমাদের ক্রস গুণ নিয়ম অনুসারে গুণ হওয়ার কথা ছিল এই বরাবর, অর্থাৎ A1 দিয়ে এই দুই টার্মকে গুণ হওয়ার কথা ছিল। কিন্তু এখানে মাইনাসের জায়গায় প্লাস নেওয়াতে আমি এই দিক থেকে গুণ না করে আমি গুণ করব তার বিপরীত দিক থেকে, অর্থাৎ A3 থেকে আগে গুণ শুরু করব। A3 দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ করছি। দেখো A3 B2C3, যে A3 B2C3, তারপর মাইনাস A3 B3C2 A3 B3C2 সূত্রের মাইনাস, তারপর গুণ হবে এই দিক থেকে, বাম দিক থেকে। এবার দেখো A1 B1C2 A1 B1C2 এই সূত্রের মাইনাস এবং এই মাইনাসে হয়ে গেল, সরি এই মাইনাসে হয়ে গেল প্লাস, তারপর হবে A1 B2C3। বুঝতে পারছো কি? ঠিক অনুরূপভাবে এটা আর আমি বললাম না। চলো এবার তারপরের বর্তীতে একটু যাই। দেখো এই খাতার দিকে তোমরা এখন একটু নজর দিও না, এখানে যদি নজর দাও তোমাদের মাথা মানে হ্যাং হয়ে যাবে। আমার কথা শোনো একটু। আমরা
এই ভেক্টর ত্রিগুণন দেখার আগেই একটা সমীকরণ ধরে নিয়েছিলাম যে এই যে এই সমীকরণটা এ ক্রস বি ক্রস সি ইকুয়াল প্রমাণ করতে হবে এ ডট সি ডট বি মাইনাস এ ডট বি ডট সি। ওকে, তো আমরা একটা কাল্পনিক মান ধরে নিয়েছিলাম এ ভেক্টর এবং বি ভেক্টর এবং সি ভেক্টরের। তো এই সমীকরণটাকে যেহেতু আমাদের এই লেফট হ্যান্ড সাইডের একটা মান বের হয়েছে, দেখছো বিগত পেজে যে এটার একটা মান আমরা পাইছি। মানটা যদিও বা আমি সাজাইনি, তোমরা একটু প্লাসগুলো অ্যাড করে দিয়ে এক লাইনে সাজিয়ে নিবে। ওকে, ওখানে আর কোনো কাজ নেই, শুধু ওগুলো এক লাইনে সাজাবে। দিক তোমার দিক ইন্ডিকেটরগুলো আই জে কি এগুলো বাদ দিয়ে সবগুলো এক লাইনে সাজিয়ে নিবে। তারপর দেখো এটার কাজে আসি একটু, এ ডট সি ডট বি এ মানগুলো জাস্ট বসাবো, এ ভেক্টরের মান এবং সি ভেক্টরের মান, অর্থাৎ এ ডট গুণন সি। একটা জিনিস তোমাদের হয়তো বা স্মরণে আছে যে ডট গুণের সময় দিক প্রয়োজন হয় না, শুধু মানের প্রয়োজন হয়। তো এ এবং সি এর মানগুলো আমরা গুণ করে দিব। দেখো গুণ করছি, দেখো A1 C1 প্লাস A2 C2 প্লাস A3 C3। তারপর বিটা আমরা রেখে দিয়েছি, বিটা এখনও গুণ করিনি বিধায় দেখো গুণ না করার কারণে দিক সহ এখানে রেখে দিয়েছি। যদি গুণ করতাম এই দিকটা কিন্তু থাকতো না, তখন সরাসরি এই B1টা চলে যেত এখানে, B2টা চলে যেত এখানে এবং B3 যেত এখানে। গুণ না করার কারণে এই মানটা সহ রেখে দিয়েছি। তারপর এবার মাইনাস এই প্রান্তে দেখো একই রকমভাবে মান বসাইছি, এ এবং বি এর মান A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 এবং সি এর মানটা রেখে দিছি। তারপর এবার গুণ করা হয়েছে বি এর মান দিয়ে এই সম্পূর্ণটাকে। তো এখানে একটু জটিল বিষয়, বুঝলে খুবই সহজ। দেখো ম্যাথ বিষয়টা আসলে সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। একটু বোঝার চেষ্টা করো। দেখো এই B1 এই মানটা দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো মান আছে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তো সেই কাজই করা হয়েছে, B1 দিয়ে প্রথমে গুণ হবে এইটাকে, অর্থাৎ A1 B1 C1 A1 B1 C1। তারপর B1 দিয়ে গুণ হবে এইটাকে, A2 B1 C2 A2 B1 C2। তারপর গুণ হবে এটাকে B1 দিয়ে এটাকে, A3 B1 C3। অনুরূপভাবে B2 দিয়ে এই তিনটাকে গুণ, তারপর B3 দিয়ে এই তিনটাকে গুণ। গুণ করার পরে যে সূত্রে যে মাইনাস, মাঝখানে মাইনাস আসবে, মাইনাস আসার পরে যে সূত্রে মাইনাস আসছে দেখো একটু বোল্ড করে দিলাম বোঝার জন্য। এটা এই মাইনাসটা কি A1 B1 C1 কোথায় আছে দেখো, A1 B1 C1, সরি এটা না, এই যে মাঝখানের মাইনাসটা আছে এটা সূত্রের মাইনাসটা, এই মাইনাসটা এইটা। তো এটা একটু বোল্ড করে দিলাম। তারপর অনুরূপভাবে C1 দিয়ে এই তিনটাকে গুণ, C2 দিয়ে এই তিনটাকে গুণ, C3 দিয়ে এই তিনটাকে গুণ। তো একই কাজ করা হয়েছে। তারপর গুণ করা শেষে এখন তোমার কাজ হচ্ছে প্লাস এবং মাইনাস টার্মগুলো ঠিক এরকমভাবে কেটে দিবে। ঠিক আছে, কেটে দেওয়ার পর দেখবে এখানে যে মানটা আসবে এই মানটা এবং এই যে এ ক্রস বি ক্রস সি এর যে মানটা সাজিয়ে লিখতে বললাম এই দুই মানটা একই রকম আসবে, অর্থাৎ দুই পক্ষ সমান আসবে। তো এ থেকেই বোঝা যায় এই ভেক্টর ত্রিগুণনের এই সমীকরণটা প্রমাণিত, PROVED proved। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।